আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে স্বাগতম। প্রথম অধ্যায়ে বাস্তব সংখ্যা, এই অধ্যায়ের এটি দ্বিতীয় পার্ট। দ্বিতীয় পার্টে থাকছে 4 থেকে 5 পৃষ্ঠার সমস্যাগুলোর সমাধান। শুরু করছি পৃষ্ঠা নাম্বার 4 দিয়ে। উদাহরণ 1, এখানে আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, √3 এবং 4 এর মধ্যবর্তী দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। আগের টিউটোরিয়াল থেকে কিন্তু আমরা মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা কাকে বলে সে সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছি। মূলদ সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, সাধারণ ভগ্নাংশে যেগুলোকে প্রকাশ করা যায় না সেটাই হচ্ছে অমূলদ সংখ্যা। আর যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেটি হচ্ছে মূলদ সংখ্যা। তো এটার সমাধান আমরা দেখে নিই। √3 সমান হচ্ছে, আমরা √3 ক্যালকুলেটরে এটার মান যদি বের করি তাহলে আমরা পাই 1.73205 দিয়ে ক্যালকুলেটর ভর্তি হয়ে যাবে। তার মানে এটি একটি অসীম দশমিক ভগ্নাংশ, আর এটা অনাবৃত্ত অসীম দশমিক ভগ্নাংশ। তারপর 4 এর মান তো এখানে সুনির্দিষ্ট দেওয়াই আছে। এখন এই √3 এবং 4 এর মধ্যবর্তী দুটি অমূলদ সংখ্যা, তার মানে আমাদের যে অমূলদ সংখ্যা দুটি হবে সেটি হবে 4 থেকে ছোট এবং 1.√3 থেকে হচ্ছে বড়। তো এরকম অসংখ্য সংখ্যা রয়েছে, তার মধ্য থেকে আমরা যে কোনো দুটি সংখ্যা এখানে নির্ণয় করে দেখালেই হবে। তো এখানে আমরা ধরে নিলাম, মনে করি এ সমান, এই যে √3 যে মান তার চেয়ে বড় একটি মান নিয়েছি, এ সমান নিয়েছি 1.95654, মানে যা খুশি তাই, কিন্তু এই মানটা হতে হবে অবশ্যই এই √3 যে মান তার চেয়ে বড় এবং 4 আছে তার চেয়ে হচ্ছে ছোট। এরকম দুটি মান এখানে নিয়ে নিলাম। একটি মানকে রাখলাম এর মধ্যে, আর একটা মানকে রাখলাম বিচলকের মধ্যে। তারপর আমরা একটু ব্যাখ্যা লিখি। এখানে এ এবং বি উভয়ই বাস্তব সংখ্যা। আমরা জানি যে মূলদ এবং অমূলদ সকল সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। এই বাস্তব সংখ্যা দুটি √3 অপেক্ষা বড়। এই যে আমরা দেখতে পাচ্ছি √3 মান 1.73205, আর এগুলো কিন্তু তার চেয়ে বড়, কিন্তু 4 চেয়ে ছোট। অর্থাৎ √3 a 4, তার মানে এর মান √3 থেকে বড় আর 4 থেকে ছোট। তো এখানেও তাই, বির মানও এই একই অবস্থা। তারপর আবার এ এবং বি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, এ এবং বিকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, কারণ আমরা জানি যে এগুলো দশমিকের পর অসংখ্য অঙ্ক আসতেছে, এই ধরনের মানকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি না। আর ভগ্নাংশ প্রকাশ করতে পারি না মানেই হচ্ছে এ এবং বি দুইটি অমূলদ সংখ্যা। এভাবে অসংখ্য অমূলদ সংখ্যা নির্ণয় করা যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উদাহরণ 1 এর সমস্যার সমাধান কিন্তু হয়ে গেল। এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা সামনে অনুশীলনীতেও পাব। তারপর প্রতিজ্ঞা, প্রমাণ করো যে √2 একটি অমূলদ সংখ্যা। এই অমূলদ সংখ্যা প্রমাণটা প্রায়ই বিভিন্ন সংখ্যা দিয়ে মাঝে মধ্যে পরীক্ষাতে এসে থাকে। তো এখানে আমরা এটাকে প্রমাণ করব। এটা অনেকটা মুখস্থর মতো একটি বিষয়। প্রমাণ, এখানে √2 অমূলদ সংখ্যা, এটা প্রমাণ করার জন্য আমরা প্রথমে যেটা প্রমাণ করব সেটা হচ্ছে যে √2 যে মূলদ সংখ্যা না, এটা আমরা প্রমাণ করব। √2কে যে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, এটা প্রমাণ করতে পারলেই √2 অমূলদ সংখ্যা হয়ে যাবে। ধরি √2 একটি মূলদ সংখ্যা, প্রথমেই ধরে নিলাম √2 একটি মূলদ সংখ্যা। তারপর মূলদ সংখ্যা হলে কি হবে আমরা জানি, √2 যদি মূলদ সংখ্যা হয় তাহলে এই সংখ্যাটাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো। এখানে লেখা হলো √2 সমান পি ভাগ কিউ। পি এবং কিউ হচ্ছে দুটি পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা, এবং কিউ এর মান হচ্ছে 1 চেয়ে বড়। এখানে পি ও কিউ দুটি পরস্পর সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা কিন্তু আমরা জানি এদের এক ব্যতীত অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। আর এখানে কিউ এর মান হচ্ছে 1 চেয়ে বড়। যে মনে করি যে 1 চেয়ে বড়, তাহলে এখানে আমরা ধরতে পারি যে পির মান ধরলাম 2 আর কিউ এর মান ধরলাম হচ্ছে 3। তাহলে এদের কিন্তু এক ব্যতীত অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। আচ্ছা, তারপর বা বর্গ করা হলো। বর্গ করলে আমরা জানি বর্গ করলে রুটটা উঠে যায়, আর এটা পির উপরেও স্কোয়ার, কিউ এর উপরেও স্কোয়ার। সাইড ব্র্যাকেটে লিখে নেওয়া হলো বর্গ করে। তারপর আমরা উভয় পক্ষে কিউ দ্বারা গুণ করি।
কিউ দ্বারা গুণ করলে যে কাজটি হবে, এই টুর সাথে কিউ এসে গুণন হলো, আর এদিকে কিউ স্কোয়ার ছিল, আর একটা কিউ দ্বারা গুণন করার ফলে এই স্কোয়ারটা উঠে গেল, তার মানে উপরের সাথে নিচে ভাগ হয়ে গেল। গুণ বলতে পি স্কোয়ার মানে উপরের অংশে গুণ বোঝায়, নিচের সাথে এসে ভাগ হলো। স্পষ্টত টু কিউ পূর্ণ সংখ্যা, টু কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা আমরা জানি যে কিউ হচ্ছে একের চেয়ে বড় আর এটা হচ্ছে পরস্পর সহমৌলিক সংখ্যা। তাহলে টু দ্বারা কিউ এর যে মান সেটা আমরা যাই হোক না কেন, আমরা যদি তাকে গুণ করি এটা সবসময়ের জন্য পূর্ণ সংখ্যা বের হবে। কিন্তু পি স্কোয়ার ভাগ কিউ পূর্ণ সংখ্যা নয়, কারণ পি এবং কিউ স্বাভাবিক সংখ্যা ও এরা পরস্পর সহমৌলিক, এবং কিউ গ্রেটার দেন 1। এই ব্যাখ্যাটা আমরা লিখে নেব। আমরা যদি পির মান প্রথমে বলেছিলাম হচ্ছে কত, পির মান বলেছিলাম 2, 2 উপরে স্কোয়ার, তাহলে হচ্ছে 4, আর এখানে কিউ এর মান বলছিলাম হচ্ছে 3। তাহলে 4কে যদি আমরা 3 দ্বারা ভাগ দিই, সেক্ষেত্রে যে দশমিক ভগ্নাংশটা আসবে সেটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। তার মানে বোঝা যাচ্ছে যে এই অংশটা পূর্ণ সংখ্যা, কিন্তু এটা পূর্ণ সংখ্যা না, কারণ এখানে দশমিক সংখ্যা চলে আসবে। তারপর অতএব টু কিউ এবং পি স্কোয়ার ভাগ কিউ সমান হতে পারে না, কারণ একদিকে আসতেছে হচ্ছে পূর্ণ সংখ্যা, টু দ্বারা কিউকে গুণ করলে সবসময় পূর্ণ সংখ্যায় আসবে, আর এইদিকে পি এবং কিউ এর মান আমরা যাই নেই না কেন, সেক্ষেত্রে এখানে সারা জীবনই দশমিক সংখ্যা আসবে, অর্থাৎ টু কিউ নট ইকুয়াল টু পি স্কোয়ার ভাগ কিউ। অতএব √2 এর মান পি ভাগ কিউ আকারে কোনো সংখ্যা হতে পারে না, অর্থাৎ √2 নট ইকুয়াল টু পি ভাগ কিউ। অতএব √2 একটি অম্লদ সংখ্যা প্রমাণিত। আমরা যদি এই ধরনের কোশ্চেন পাই যে প্রমাণ করো যে একটা সংখ্যা দিয়ে বলল যে অম্লদ সংখ্যা, তখন কিন্তু আমরা এই ব্যাখ্যাটাই হুবহু কপি করে দিতে পারবো, শুধুমাত্র এই টুর পরিবর্তে অন্য যদি সংখ্যা থাকে সেটা আমরা বসিয়ে দেব। তারপর 5 পৃষ্ঠাতে চলে যাচ্ছি। এখানে একটা কাজ দেওয়া হয়েছে, প্রমাণ করো যে √3 একটি অম্লদ সংখ্যা। একটু আগে আমি যে কথাটা বলেছিলাম, এই ধরনের প্রশ্নের সমস্যার সমাধানের জন্য আমরা √2 যেভাবে শিখেছি সেইটাই কপি করে দেব, শুধুমাত্র টুর জায়গায় 3 দিয়ে দেব। এইটুকা লিখলেই আমরা একদম পরিপূর্ণ মানে ফুল মার্কস কিন্তু পেয়ে যাব, কোনো সন্দেহ থাকবে না। তো এটার আমি ব্যাখ্যা করছি না, যেহেতু একটু আগে এটা আমরা আলোচনা করলাম। তারপরের সমস্যার সমাধানে চলে যাচ্ছে। উদাহরণ 2, প্রমাণ করো যে কোনো 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা 4টি, একটা যদি হয় 10, পরেরটা হবে 11, তারপরে 12, 13, 14, এরকম পাশাপাশি 4টি সংখ্যা নিতে হবে, 1, 2, 3, 4, তারপরে 7, 8, 9, 10, এরকম যে সংখ্যাগুলো আছে ক্রমিক সংখ্যা, এরকম 4টি স্বাভাবিক ক্রমিক সংখ্যার গুণফলের সাথে, মানে 4টি ক্রমিক সংখ্যা যদি গুণ করা হয়, সেই গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এটাই আমরা এখন প্রমাণ করব। তো সমাধানের শুরুতে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা ধরে নিচ্ছি। যে প্রথম স্বাভাবিক ক্রমিক সংখ্যা হচ্ছে x, তারপরে আমরা জানি স্বাভাবিক সংখ্যাগুলো এক এক করে বৃদ্ধি পায়, তাহলে x+1, x+2, আর একটা হচ্ছে x+3। এখন এই 4টি সংখ্যাকে গুণ করতে হবে এবং তার সাথে 1 যোগ করতে হবে। সংখ্যাগুলোর গুণফলের সাথে 1 যোগ করে পাই। গুণফল বলতে যেখানে আমরা গুণ আকারে লিখলাম এবং তার সাথে 1 যোগ করে নিলাম। এখন এখানে আমরা যে কাজটা করব, এখানে একটু সাজিয়ে লিখেছি, x × x+3 এটাকে আগে দিয়েছে, এবং x+1 এবং x+2 এই দুটি রাশিকে একত্রে লিখেছি। এখন আমরা এখানে একটু গুণ করব। x এর সাথে যদি x গুণন দিই, এই যে x দ্বারা x কে গুণন দিলে x স্কোয়ার হয়, x এর সাথে 3 গুণন দিলে 3x, সহজ গুণন, এর জন্য আমি একবারেই করে ফেলেছি। তারপর এই x দ্বারা আগে এই দুইটা পদকে গুণন করি, x দ্বারা x কে গুণন দিলে x স্কোয়ার, x দ্বারা 2 কে গুণন দিলে 2x, 1 এর সাথে x গুণন দিলে x, আর 1 এর সাথে 2 গুণন দিলে 2 হয়। তারপর এখানে আমরা এই যে যোগ করতে পারি 2x আর এখানে একটা x, তাহলে হয় হচ্ছে 3x, আর কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি x² + 3x, এখানেও দেখতে পাচ্ছি x² + 3x। তো এখন আমরা যে কাজটা করব, মনে করি x² + 3x এটা সমান অন্য একটা চলক ধরে নিলাম, তাহলে আমাদের অঙ্কটা একটু ছোট হয়ে আসবে। এই যে এখানেও x² + 3x আছে, এখানেও x² + 3x আছে। তো এখানে যে সাজানো হয়েছে, চাইলে তোমরা ভিন্নভাবেও ক্যালকুলেশন করে দেখতে পারো যে তোমরা একই ধরনের উত্তর নিয়ে আসতে পারো কিনা। তারপর সুতরাং প্রদত্ত রাশি, এখানে x² + 3x এইটুকুর মান ধরা হয়েছে a। তাহলে
এক্স স্কোয়ার প্লাস 3x যেখানে ছিল সেখানে আমরা এ বসালাম, এখানে একটা এ, আর এই অংশটার পরিবর্তে একটা এ বসে। এখন আমরা এ দ্বারা গুণন করি, এর সাথে যদি এ গুণন দিই তাহলে হয় এ স্কোয়ার, এর সাথে গুণন দিলে 2 হয় 2a। এখন এই অংশটাকে আমরা একটু ভেঙে লিখি, স্কোয়ার প্লাস 2, এরপরে একটা ইন্টু দিলাম, 2-র পরে একটা ইন্টু দিলাম, তারপরে ইন্টু দিয়ে লিখলাম হচ্ছে 1। এই 2-র সাথে এক গুণন দিলে ঘুরে ফিরে 2এই থাকে, প্লাস 1-এর উপর একটা স্কোয়ার দিয়ে নিলাম। এটা স্পষ্টত এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের কিন্তু সূত্র আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a প্লাস 1 হোল স্কোয়ার। এখন এর আমরা মান বসাই, এর মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x, আর পরবর্তীতে 1 ছিল, তার উপরে হোল স্কোয়ার। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গুণফলের সাথে এক যোগ করলে 4টি স্বাভাবিক ক্রমিক সংখ্যার সাথে এক যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 5 পৃষ্ঠার সমস্যার সমাধান এই পর্যন্তই থাকবে। পরবর্তীতে হাজির হব নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।